কিন্তু আমি পুরোটাই তোমাকে চাই। সারফরাজ শক্ত করে রূপকথাকে জড়িয়ে গলার ভাঁজে মুখ ডোবালো। এরপর মাদকতা মিশ্রিত গলায় বলল, মরে যাবে, বাঁচবে না তুমি রূপকথা। কিন্তু আমি পুরোটাই তোমায় চাই। কিন্তু আমার মরণ আমি তোমার হাতেই লিখাতে চাই। মারবে আমায় তোমার উষ্ণ ভালোবাসায় ডুবিয়ে? সারফরাজ চোখের জল মুছে মাথা ঝাঁকালো। এরপর বলে উঠল, মারবো, পরে কিন্তু মুক্তি চাইতে পারবে না। আমার মুক্তি চাই না। ঠিক আছে, মাকে পাঠাবো আগামী সপ্তাহে। সুফিয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বসে আছেন মায়া চৌধুরী। সঙ্গে এসেছেন কামাল আর নজরুল। সকলের মুখের রং ফ্যাকাশে। সারফরাজ অস্থির চিত্তে কোণের সোফাটায় বসে বসে হাতের তালু ঘষছে। মনে অজানা ভয় পাখা ঝাপটে ঝাপটে শরীর কাঁপিয়ে দিচ্ছে। এসির শীতল বাতাসেও চিবুক বেয়ে বিন্দু বিন্দু ঘাম করাচ্ছে। আর সেই সাথে শুকিয়ে উঠছে গলা। গায়ে জড়ানো শুভ্র পাঞ্জাবি খানা যেন শুল কাটা হয়ে শরীরে বিচ্ছে। পাঞ্জাবির সবকটা বাটন খুলে কলার নাড়াচাড়া করলো সে। কেমন শ্বাসরুদ্ধকর লাগছে। গুটানো হাতা আরেকটু গুটিয়ে নিজেকে রিল্যাক্স করতে চাইলো। কিন্তু আজ যেন সমস্ত ভয়, অস্থিরতা, জড়তা আর উন্মাদনা শক্ত করে চেপে ধরেছে তাকে। চাইলেও কোনোটাকে মাথা থেকে নামানো যাচ্ছে না। এমন সময় কুলসুম গ্লাস ভর্তি জুসের ট্রে এনে সেন্টার টেবিলে রাখতেই সারফরাজ চট করে উঠে এসে একটা গ্লাস হাতে তুলে নিল। এরপর ঢক ঢক করে গলায় চালান করে আরেকটা গ্লাস হাতে নিয়ে পূর্বের অবস্থানে গিয়ে বসলো। কিন্তু নরম গতিযুক্ত সোফাটা তার কাছে জ্বলন্ত উনুন মনে হচ্ছে। বসলেই কেমন নিস্তম্ভ জ্বলে যাচ্ছে। শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। অদ্ভুত রকম এক ভয় পুরোপুরি গ্রাস করে নিয়েছে তাকে। সেই ভয়ে শক্তপোক্ত শরীরখানা হেলে হেলে পড়ে যেতে চাইছে। জুসের গ্লাস ধরা হাতখানাও কেমন ঠকঠক করে কাঁপছে। ছেলেরহীন অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করলেন মায়া চৌধুরী। এরপর ফিসফিস করে বললেন, কি হয়েছে তোমার? এইসব কি ধরনের আচরণ? নিজের পরিচয় ভুলে গেছো? কার ছেলে তুমি? তোমার বাবার দাপটের মানুষ এমন ঠক ঠক করে কাঁপতো, আর তার বুক থাকতো শটান চোয়াল, থাকতো শক্ত। আজকের এই দৃশ্য দেখলে তোমার বাবা নিশ্চিত কপাল চাপড়াতেন, বলতেন, মায়া, এ আমার ছেলে নয়। নিজের রক্তের উপর আরোপ লাগায় কিছুটা নীরব হয়ে বসলো সারফরাজ। পাশ থেকে নজরুল চুপি চুপি বলে উঠল, দানবের লাহান শৈল দিয়া কি আইব, যদি বুকেই দম না থাকে। সারফরাজ দাঁত চেপে বলে উঠল, আমার জায়গায় নিজেকে বসিয়ে এমন বড় বড় কথা বলো। কমিশনার কত বড় বজ্জাত তুমি জানো? যদি ফিরিয়ে দেয়? নজরুল মাছি মারার ভঙ্গিতে বলে উঠল, ওসব বাপ মা কিছুই না। গোড়া শক্ত থাকলে ঝড়ঝাপটা গাছ উল্টায় না ছোট ভাই। তোমার ভালোবাসার মানুষ কোনো তালিবালি না করলেই হইল। কামাল চুপচাপ চারপাশ দেখে বলে উঠল, দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে যাব, তবুও খালি হাতে ফিরবো না। কামালকে থামিয়ে মায়া চৌধুরী বলে উঠলেন, আই ভাইজান, এইসব কি অলক্ষণী কথা জুড়েছ তোমরা? কমিশনার সাহেবকে আগে আসতে দাও, কথা বলি, তারপর দেখা যাক কি করা যায়। মায়ের কথা শেষ হতেই সুফিয়ান চৌধুরী গলা খাকারি দিয়ে ড্রয়িং রুমে এলেন। পিছে পিছে এলেন রেখা। সুফিয়ান চৌধুরীকে দেখেই মায়া হাসি মুখে বলে উঠলেন, আসসালামু আলাইকুম ভাইজান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে সামনে সোফায় বসলেন। রেখা বসলো মায়ার পাশে। দুষ্টু চোখে সারফরাজকে একবার পরখ করলেন সুফিয়ান। কেমন ভেজা বিড়ালের মতো এক কোণে ঘাপটি মেরে বসে আছে ছেলেটা। দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মনে তার সেই রকম ভয়। অথচ এই যুবক কতটা খতরনাক তা সুফিয়ান চৌধুরীর চাইতে ঢের আর কে জানে। পশুর চাইতেও হিংস্রতার পুরো সত্তা। কুলসুম একে একে নাস্তার পসরা সাজালো টেবিলের উপর। এরপর নিঃশব্দে দরজার পাশে গিয়ে চুপটি করে দাঁড়ালো আলাপ শোনার জন্য। মায়া চৌধুরী ইতস্তত করে মুখে মাধুর্যময় হাসি ঝুলিয়ে মিহি গলায় বলে উঠল, আপনার মেয়েটাকে আমাদের বাড়ির মেয়ে হিসেবে চাইতে এসেছি ভাইজান। আমার ছেলে আপনার মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার মেয়ে কখনো কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। আর সমস্ত বিপদে আপদে আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে আমার ছেলে। আপনারা কি আমার ছেলেকে গ্রহণ করবেন?
মায়ার মিষ্টি হাসির পানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের বাবাকে নিজ চোখে না দেখলেও ভদ্রলোক সম্পর্কে সেসব জেনেছেন সুফিয়ান চৌধুরী। তাতেই বোঝা যায় তাদের পরিবার কতকারী। সারফরাজের বাবাকে নিজ চোখে না দেখলেও ভদ্রলোক সম্পর্কে সেসব জেনেছেন সুফিয়ান চৌধুরী। তাতেই বোঝা যায় তাদের পরিবার কতখানি সম্মানী, ভদ্র আর আভিজাত্যপূর্ণ। মায়া চৌধুরীও যথেষ্ট ভালো মানুষ। সারফরাজকে নিয়ে সুফিয়ান চৌধুরী কিছুই বলতে চান না। মেয়ের জন্য এমন একজন যোগ্য পাত্র তিনি কোথাও পাবেন না। কিন্তু মূল কথা হচ্ছে মেয়েটা ছোট, কেবল এমবিবিএস প্রথম বর্ষে পড়ছে। এক্ষুনি বিয়ে শাদী হয়ে গেলে পড়াশোনার বিশাল ক্ষতি হয়ে যাবে। তাছাড়া ছোকরা সারফরাজকে একদম বিশ্বাস নেই, সারাক্ষণ বউ ধরে বসে থাকবে। তখন মেয়েটার পড়ালেখা সব শিখিয়ে তুলে রাখতে হবে। কিন্তু মায়া চৌধুরীকে কিভাবে ফেরাবেন তিনি? সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন, এরপর বিনয়ী স্বরে বললেন, আসলে আপা, মেয়েটার পড়াশোনার জন্যই আমার সমস্ত মত। ছোটবেলা থেকে ওর প্রবল ইচ্ছে ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচাবে। বাবা হিসেবে মেয়ের স্বপ্ন পূরণ করা আমার অবশ্যকীয় দায়িত্ব এবং কর্তব্য। বিয়ে হয়ে গেলে যদি সেই স্বপ্ন পূরণ না হয়, তখন মেয়েটার মন ভাঙবে, তাই আর কি। মায়া চৌধুরী ঠোঁটে হাসির রেখা ধরেই বলে উঠলেন, আমি নিজের দায়িত্ব নিয়ে পড়াশোনার বিষয়টা দেখব ভাইজান। সারফরাজ ওকে একদম বিরক্ত করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে ছেলেটা আমার বড্ড একা, কোনো কিছু বুঝে উঠবার আগেই বাবাকে হারিয়েছে। আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেটাও হয়নি। ভাগ্যের নির্মম পরিহাসে স্রোতের শ্যাওলার ন্যায় ভাসতে ভাসতে মানুষের ঠোকর খেতে খেতে আমার ছেলে পাথরে পরিণত হয়েছে। চোখের জল ফেলার জন্য ছেলেটা আমার কাউকে কাছে পায়নি, কেউ বাড়িয়ে দেয়নি ভরসার হাত। ও তো মন থেকে মরেই গেছে প্রায়। ওর একটা ভরসার যোগ্য স্থান দরকার ভাইজান। ওর একটা বন্ধু, ভালোবাসার মানুষ, বিশ্বস্ত সঙ্গী দরকার। আমি ওর কোনোটাই হতে পারিনি। যখন আমি ফিরে এসেছি তখন আমার ছেলে সব হারিয়ে বসে আছে। ও আপনার মেয়েকে পেয়ে অল্প অল্প বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে। ভাইজান, আমার ছেলেটাকে একটু দয়া করুন, আপনার মেয়েটাকে ভিক্ষে দিন আমার ছেলেকে। কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেলল মায়া। যেই ছেলের ভবিষ্যৎ হবার কথা ছিল চাঁদের ন্যায় উজ্জ্বল, সেই ছেলে আজ অমাবস্যার আধারে ঢেকে গিয়েছে। মা হয়ে যদি ছেলের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে না পারলেন, তবে কিসের মা সে? সারফরাজ মাথা নত করে বসে আছে, কামালের চোখের কোণে জল। সুফিয়ান চৌধুরী সমস্ত ভাষা হারালেন। তিনি কখনোই সেভাবে চিন্তা করেননি। সেদিন যদি সারফরাজ রূপকথাকে তার হাতে না তুলে দিত, তবে সুফিয়ান চৌধুরীও সন্তানহীন এমন নিঃসঙ্গই থাকতেন। তাদের স্বামী স্ত্রীর জীবনও আধারে ঢেকে যেত। রূপকথার উপর সারফরাজের পুরো হক রয়েছে। সুফিয়ান পারবে না সারফরাজকে ফিরিয়ে দিতে। সুফিয়ান চৌধুরী কম্পিত শ্বাস ফেলে মাথা উঁচু করে সারফরাজের উদ্দেশ্যে শুধালো, কিরে হতচ্ছাড়া, আমার মেয়েকে বিরক্ত করে পড়াশোনার 12টা বাজাবি না তো? আকস্মিক এই প্রশ্নে মেঝে থেকে দৃষ্টি তুলে সুফিয়ান চৌধুরীর মুখ পানে তাকালো সারফরাজ। মনে হচ্ছে সে ভুল কিছু শুনেছে। সারফরাজ হা করে অবাক চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে রইল। সুফিয়ান চৌধুরী পলক ঝাপটে আশ্বস্ত করলেন সারফরাজকে। সারফরাজ ঝটপট মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দরকার পড়লে 8 বছর দেশেই থাকবো না আমি, স্যার। আপনার মেয়ে ডাক্তার হলে তবেই দেশে ফিরবো। সুফিয়ান চৌধুরী সারফরাজের উত্তরে প্রসন্ন হলেন। তিনি অল্প হেসে গলা বাড়িয়ে ডাকলেন, রূপকথা, নিজের ঘরে সমানে পায়চারি করে চলেছে রূপকথা। সিলেট থেকে ফিরেই সুফিয়ান চৌধুরীকে নিজের কাছে বসিয়ে সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে রূপকথা। সারফরাজকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, সেটাও দাগে কর্মে বোঝাতে সক্ষম হয়েছে সে। সারফরাজ তাকে কি কি প্রতিশ্রুতি দিয়েছে, সেটাও বন্ধুর ন্যায় বাবাকে খোলাসা করেছে। সারফরাজের মা আর সারফরাজ প্রস্তাব নিয়ে এলে কিছুতেই যাতে সুফিয়ান চৌধুরী তাদের না ফেরায়, তার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছে রূপকথা। রূপকথার অনুরোধে রাজি হয়েছেন সুফিয়ান চৌধুরী। তবুও মনে একটা ভয় থেকেই যায়। সব কিছু ঠিকঠাক হচ্ছে তো? সুফিয়ান চৌধুরীর গলা পেতেই কেঁপে উঠল রূপকথা। এরপর নিজেকে সামলে ঢিপ ঢিপ করা বক্ষে কোনো মতে চেপে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। এদিকে সারফরাজের ধুকপুক বুক
আর অস্থির হৃদয় হাপিত্তেশ করে উঠল রূপকথাকে এক নজর দেখতে। ধীরে ধীরে ঘর ছেড়ে সিঁড়ি ধরে নেমে এলো রূপকথা। তার পায়েলে রিনিঝিনি শব্দ সারফরাজের বুকে কাঁপন তুলল। শব্দটা যতটা প্রকট হলো, সারফরাজ তত মরিয়া হয়ে উঠল এক নজর রূপকথাকে দেখতে। ধীরে ধীরে মাথায় ঘুমটা টেনে নিঃশব্দে সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো রূপকথা। রূপকথার পা থেকে মাথা পর্যন্ত পরক করল সারফরাজ। এরপর বিধাতার প্রশংসায় ঠোঁট আউড়ে বলে উঠল, সুবহান আল্লাহ, এই সুন্দর দৃষ্টি না দেখলে জীবন বৃথা যেত। ল্যাভেন্ডার রঙের সোনালি পাড়যুক্ত জামদানি গায়ে জড়িয়েছে রূপকথা। দুধে আলতা ফর্সা শরীরে শাড়িখানা জ্বলে জ্বলে উঠছে। কানে ছোট দুল, গলায় চিকন চেইন, চোখে গাঢ় করে টানা কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। মুখে প্রসাধনী বলতে এইটুকুই। সরু হাতে সোনার চিকন চুড়ির গোছা ঝিকমিক করছে। রূপকথার কুচকুচে চোখে নজর নিবদ্ধ করে ফাঁকা ঢোক গিলল সারফরাজ। এরপর বুক চেপে ধরে বিড়বিড় করে বলে উঠল, ডাকাতিনি বিয়ের নামে ডেকে এনে মরণ সাজা দিচ্ছে আমায়। রূপকথা ছোট গলায় মায়াকে, কামালকে সালাম জানালো। সালামের উত্তর দিয়ে উঠে গিয়ে রূপকথার হাত ধরে টেনে রূপকথাকে নিজের পাশে বসালেন মায়া। এরপর কপালে চুমু খেয়ে দোয়া পড়ে ফু দিয়ে বলে উঠলেন, এই চাঁদ মুখে কারোর নজর না লাগুক। রূপকথা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। নিজের পার্স থেকে ছোট একটা প্যাকেট বের করলেন মায়া। এরপর প্যাকেট খুলে ডায়মন্ডের ছোট্ট একটা প্যান্ডেন্ট রূপকথার গলায় পরিয়ে বলে উঠলেন, কর্নেল সাহেব বেঁচে থাকলে হয়তো আরও দামি কিছু দিত, কিন্তু আমার সামর্থ্য এইটুকুই মা। রূপকথা গলায় হাত বুলিয়ে বলে উঠল, আমার দামি দামি জিনিসপত্র চাই না আন্টি, আমি শুধু আপনাদের ভালোবেসে আগলে রাখতে চাই। রূপকথার মুখ মিশ্রিত কথায় মায়ার মন ভরে উঠল। নিজের হাতের মোটা ভারী বালা দুটো রূপকথার হাতে পরিয়ে হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালেন তিনি। এরপর নিজের বুকে রূপকথার হাত চেপে ধরে কাতর গলায় শুধালেন, আমার পাগল ছেলেটাকে গুছিয়ে দিতে পারবে মা? রূপকথা মাথা উপর নিচ করল। সে এই মানুষটিকে পুরোপুরি দখল করে তাকে গুছাতে চায়। এই স্বপ্ন তার দীর্ঘ বছরের। সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা কতখানি তা কেউ কোনোদিন পরিমাপ করতে পারবে না। সারফরাজ দলিল রূপে তার হলে সে হবে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুফিয়ান চৌধুরী মেয়ের হাসি মাখা মুখের পানে তাকিয়ে টিপ্পনি কাটলেন, পরে কিন্তু কোনো বিচার নিয়ে এলে গ্রহ করব না, বলে দিলাম। কেমন বদমাস ছোকরার হাত ধরেছ তা কিন্তু আমরা সকলেই জানি। রূপকথা সারফরাজের পানে তাকিয়ে সরল গলায় বলল, তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি, কখনো কোনো অভিযোগ নিয়ে তোমার দুয়ারে হাজির হব না আমি। রেখা উঠে এসে মেয়েকে আগলে ধরে বলে উঠলেন, তোর খুশিতেই আমরা খুশি মা। আমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছি, আমাদের সময় শেষের পথে। তোকে হাসি খুশি দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তুই যাতে ভালো থাকিস, খুশি থাকিস, সেই চেষ্টাই তো তোর বাবা আর আমি করব। রূপকথা রেখার গলা জড়িয়ে ধরে বলল। শুধু দোয়া করো মা, আর কিচ্ছু না। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠলেন, তা কবে নাগাদ দিনক্ষণ ঠিক করলে আপনাদের সুবিধা হয়? সারফরাজ বহু কষ্টে গলা দিয়ে কথা টেনে বের করে বলে উঠল, অভিরূপ সুস্থ হলেই স্যার, ও এখনো বিছানা ছেড়ে উঠতে পারে না। ও আমার বন্ধু, ভাই, কাছের কেউ সব। ওকে ফেলে এত বড় কাজ আমি করতে পারবো না। সুফিয়ান চৌধুরী মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে রূপকথাকে বললেন, তুমি একান্তে কথা বলতে চাও সারফরাজ এর সাথে? তাৎক্ষণিক রাজি হলো রূপকথা। সারফরাজকে ইশারা করতেই এলোমেলো বলহীন পায়ে উঠে রূপকথার পাশে দাঁড়ালো সে। এরপর রূপকথাকে অনুসরণ করে চলতে লাগলো সম্মুখে। কিন্তু আর যেতে পারল না সারফরাজ। রূপকথার অপার্থিব আগুনের ন্যায় সৌন্দর্য, মোমের পুতুলের নেই নতুন রূপ, সবকিছু চূড়ান্ত ঘায়েল করলো সারফরাজকে। সারফরাজ সারফরাজের হৃদগতি তেজ হয়ে বুকে তোলপাড় শুরু হলো। শরীর ভারশূন্য হলো, মাথাটা কেমন ঘুরে উঠল। প্রশস্ত দেহের লম্বা চওড়া পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই মুখ থুবড়ে রূপকথার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ছেলের এহেন পতনে দৌড়ে উঠে গেলেন মায়া, সঙ্গে কামাল, নজরুল। আকস্মিক কি হলো কিছুই বুঝতে পারলেন না সুফিয়ান চৌধুরী। রেখা আর কুলসুম দৌড়ে পানি এনে সারফরাজের চোখে মুখে ছিটালো। রূপকথা ভয়ে ঘাবড়ে কেঁদে দেবার উপক্রম হলো।
সারফরাজের হিম হয়ে আসা শীতল হাতে পায়ে তেল মালিশ, গালে চাপড় আর পানি চিঠানোর প্রভাবে মিনিট 10 পর পিটপিট করে চোখ মেলল সারফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এই আগুন ঝড়ের সৌন্দর্য সহ্য করার ক্ষমতা আমার নেই কমিশনার সাহেব। সব আপনার কুবুদ্ধি। ডেকে এনে মারতে চাইছেন আপনি আমাকে। সুফিয়ান চৌধুরী মুখ লুকিয়ে হেসে মনে মনে বলে উঠলেন, এত শেরের ওপরে শোয়া শের। এবার তবে চিন্তামুক্ত হয়ে গেল। বইয়ের রূপ দেখেই কুপোকাত হলে সংসার কি করে করবি শালার বেটা? এ নাকি মাফিয়া গ্যাংস্টার। থু, নিকুচি করি তোর মাফিয়া গিরির ওপরে বেটা বইয়ের নেওটা। রূপকথার কক্ষে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। বিছানার কোণে অবাক চোখে বসে আছে রূপকথা। এই মানুষটার এমন রূপ কিছুতেই হজম হচ্ছে না তার। এতদিন যে সারফরাজকে সে দেখে এসেছে, চিনে এসেছে, সেই সারফরাজ আর এই সারফরাজের মধ্যে বিস্তর তফাৎ। রূপকথা তপ্ত শ্বাস ফেলে নরম গলায় শুধালো, এমন করছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ তোমার? অসুখ করেছে? রূপকথার গলায় মাথা তুলে উপরে তাকালো সারফরাজ। এরপর মিনমিন করে বলে উঠল, মনে বড্ড অসুখ করছে রূপকথা। মরণ ব্যাধি অসুখ। ভালোবাসার সুখময় প্রভাব শরীর মন দুই কবজা করে নিয়েছে। আজকাল তারা কোনোভাবে আমার বশে থাকছে না। আমি বোধহয় আর বাঁচব না। নির্ঘাত নিষ্ঠুর মরণ আমার। রূপকথা কপাল চাপড়ে বলে উঠল। বিয়ের জন্য তুমিই তো লাফাচ্ছিলে, তাই না? মাথা উপর নিচ করলো সারফরাজ। এরপর বলল, শক্তি থাকলে এখনো লাফাতাম, কিন্তু শরীর কুলাচ্ছে না। হেলে দুলে পড়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে সারফরাজের হাত খপ করে ধরে রূপকথা বলে উঠল, কি ফাজলামো হচ্ছে এসব? পাত্রপক্ষ তোমায় দেখতে এসেছে নাকি আমায়? তোমাকে। তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সারফরাজ। এরপর বলল, নিজের শখের মানুষকে হারানোর ভয় অন্তর কাবু করে খোঁচলে মারে রূপকথা। তোমার বাবা আজ অমত প্রকাশ করলে সত্যি আমি হৃদগতি বন্ধ হয়ে মারা যেতাম। তোমার অপেক্ষায় আমার আর সময় কাটতে চাইছে না। আমার এই নার্ভাসনেস তোমাদের সকলের কাছে হাসির মনে হলেও আমার কাছে মরণ যন্ত্রণার নেয়। আমি এখনো খুব ভয় পাচ্ছি। যতদিন তুমি দলিল রূপে আভান না হবে, ততদিন এভাবেই ভীত শঙ্কাগ্রস্ত থাকবো আমি। রূপকথা নিজের সরু 2 হাত বাড়িয়ে সারফরাজকে নিজের বুকে টেনে নিল। এরপর পিঠে হাত বুলালো। সারফরাজ রূপকথার কাঁধে থুতনি রেখে শক্ত করে আগলে রূপকথাকে বেঁধে কম্পিত শ্বাস ফেলল। এরপর নিজের সমস্ত ভয় ভীতি জড়তা কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে চোখ বুঝে গুনগুন করে গাইল, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, ছাড়িয়া যাইও না। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। সারফরাজের গান শুনে ঠোঁট প্রসারিত করে হাসল রূপকথা। সারফরাজের জীবনে রূপকথার স্থান একদম পোক্ত। এক্ষণে এখানে আর কারোর আধিপত্য নেই। সারফরাজের রাজ্যে শুধু রূপকথারই হুকুম চলে। এর চাইতে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে? এভাবেই কিছুক্ষণ সময় কেটে যাবার পর হাতের বাঁধন আলগা করল রূপকথা। সারফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে সামান্য দূরত্ব রেখে দাঁড়ালো। এরপর বলল, এখন স্বাভাবিক ঠেকছে? সারফরাজ ভারী গলায় বলল, হুম। নিচে চলো। বাসর করবো না? বলেই অবোধ চাহনিতে রূপকথার পানে তাকিয়ে রইল সারফরাজ। রূপকথা দাঁত পিষে বলে উঠল, এখানে তোমার সাথে বাসর সারতে এসেছি আমি, হ্যাঁ? বিয়ের আগে এসব কি পাগলামো বকছো? সারফরাজ ঠোঁটে টুষ্ট হাসি ঝুলিয়ে বলে উঠল, তোমার কন্ট্রোল চেক করলাম। আমার কন্ট্রোলের আগে নিজের কন্ট্রোল নিয়ে ভাবো। শেষে না অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করতে হয়। বলেই হন হন করে বেরিয়ে গেল রূপকথা। রূপকথার অপমানে মুখ বাঁকালো সারফরাজ। এরপর বলে উঠল, ফাইনালি জীবনের লাল শুক্রবার আসতে চলেছে। হিস, আর তর সইছে না। এই অভিটা যত নষ্টের মূল। শালা বিছানা থেকে উঠতেই পারছে না। ওর জন্য এতগুলো ব্ল্যাক ফ্রাইডে কাটাতে হবে আমার। ধ্যাত। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে অভি। পাশের চেয়ারে অবনত মস্তিষ্কে বসে আছে ন্যালি। তার কাছে কিচ্ছু ভালো লাগছে না। অভিরূপের এমন ঘরবন্দি অবস্থা তাকে বেশ পীড়া দিচ্ছে। ন্যালি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, হাঁটতে বের হবে আমার সাথে? আজকের ওয়েদারটা খুব সুন্দর। ন্যালির প্রশ্নে অভিরূপ কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর ঘড়িতে সময় বুলালো।
বিকেল 5:20 কিছুক্ষণ পরেই আজান হবে। একটু বাইরের পৃথিবী দেখতে পারলে মন্দ হয় না। অভিরূপ নিজের হাত ন্যালির পানে বাড়িয়ে বলে উঠল। টেনে নামাও আমায়। অভি সম্মতি পেয়ে ন্যালি যেন আকাশের চাঁদ হাতে পেল। সে অভিকে যত্ন সহকারে বিছানা থেকে নামিয়ে গায়ে একটা শার্ট চড়িয়ে দিল। বুকের গভীর ক্ষতগুলো অল্প অল্প মিলতে শুরু করেছে। অভি এখনো জোরে কথা বলতে পারে না, সেই সাথে হাঁচি কাশি দিলেও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। ডক্টর বলেছেন ভেতরের ক্ষত শুকতে বেশ সময় লাগবে। আরও কিছুদিন তার রেস্ট দরকার। ন্যালি অভিকে নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। এরপর বাড়ির সামনের সরবিল সরু বাঁকের ঘাসযুক্ত পথ দিয়ে হেঁটে গেল বহুদূর। আমি মরে গেলে অন্য কাউকে বিয়ে করে নিতে তুমি নেলি? যেতে যেতে অভি শুধালো। অভির কথা শুনে থমকে দাঁড়ালো ন্যালি। চলতে চলতে হাতে টান অনুভব করলো অভিরূপ। পেছন মুড়ে ঘুরতেই ন্যালিকে মাথা নত করে দাঁড়ানো দেখতে পেল সে। ন্যালির দুগাল বেয়ে মোটা মোটা অশ্রু গড়াচ্ছে। মানুষটা কি আদৌ জানে সে ন্যালির কতটা জুড়ে বাস করে? জানলে এতটা অকপটে এত বড় নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারল? অভিরূপ তো তার পুরো পৃথিবী জুড়ে বাস করে। অভিরূপহীন ন্যালি পথহারা পথিকের ন্যায়। ন্যালির প্রতিটি শ্বাস ছলে অভির নামে। সেখানে অন্য কাউকে বিয়ে করা দূর কি বাত, ন্যালি তো বেঁচেই থাকতো না। অভি সংগোপনে এসে ন্যালির মুখোমুখি দাঁড়ালো। প্রশস্ত হাতে ন্যালির চোখের জল মুছিয়ে চোখের পাতায় চুমু খেলো। এরপর বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল। ন্যালি কোনো শব্দ আওড়ালো না, শুধু ফুপিয়ে কেঁদে চলল অভিরূপের বুকে। অভিরূপ পরিস্থিতি সামাল দিতে বলে উঠল। সর্বরাজকে টেক্কা দিয়ে আগে ভাগেই যদি আমরা বিয়ের কাজটা সেরে ফেলি তবে কেমন হবে? আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেললাম। ফেললে হ্যাঁ, আমার আত্মসম্মানে লাগবে না? জিনিসটা সহ্য হচ্ছে না ঠিক। আত্মসম্মান তো পরের আলাপ, পুশ আপ দিতে পারবি না শালা। আকস্মিক পুরুষালী কণ্ঠে হকচকিয়ে উঠল দুজনে। পিছনে সারফরাজ দাঁড়ানো, গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে বুকে আড়াআড়ি দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। অভি কপাল কুঁচকে বলে উঠল। সহ্য হলো না তোর? সব ঘেটে দিতে চলে এলি। কতদিন পর একটু হাঁটতে বের হয়েছি জানিস? সবগুলো দাঁত বের করে হো হো করে হাসল সারফরাজ। এরপর নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলে উঠল। এসব মেয়ে মানুষের পাল্লা থেকে বেরিয়ে আয়, বাজেভাবে মরবি। তুই না মরলে আমি কেন মরবো? নাকি রূপকথা মেয়ে নয়? বিস্ময় নিয়ে প্রশ্ন করল অভি। কপাল চুলকাতে চুলকাতে সারফরাজ বলে উঠল। যদি শুনিস আমি কখনো কারোর সামনে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়েছি, তখন কি করবি? অজ্ঞান আর তুই? এ হতেই পারে না। এটা আশ্চর্য। আমার এই জীবন কখনোই দেখিনি। আর তুই কি দুর্বল মন শরীরের মানুষ নাকি? তুই কোন দুঃখে জ্ঞান হারাতে যাবি? মানুষ তোকে দেখেই জ্ঞান হারিয়েছে এটা বিশ্বাস করব, কিন্তু তুই কাউকে দেখে অজ্ঞান হয়েছিস এটা পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করব না। বেশ ওভার কনফিডেন্স নিয়ে উত্তর করল অভিরূপ। সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে দুঃখের তাচ্ছিল্য হাসল। এরপর বলল। রূপকথাকে দেখতে গিয়ে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি। কি লজ্জা! কমিশনারের দু চোখ সারাক্ষণ টিপ্পনি কেটে যাচ্ছে আমাকে। মানুষটা শ্বশুর কম অসুর বেশি। যাক, সেসব কথা। আমারই যদি এই অবস্থা হয়, এবার বোঝ তোর কি অবস্থা হবে। সারফরাজের কথায় ন্যালির হো হো করে হাসি পেল, কিন্তু হাসল না। এদিকে অভি যেন অবাস্তব কিছু শুনল। অভি হাঁ হয়ে পলকহীন তাকিয়ে রইল সারফরাজের পানে। অভিরূপের সামনে এগিয়ে এসে অভির থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল সারফরাজ। এরপর শার্টের কলার টিক করে দিতে দিতে কাজ চাপড়ে বলে উঠল। ভালোবাসা বড়ই সর্বনাশা রোগ বন্ধু। সে যাই হোক, তোকে দেখতে এসেছিলাম। ভালো আছিস দেখে ভালো লাগছে। তাড়াতাড়ি ভালো হয়ে যা, তোর জন্য বিয়েটা আটকে আছে। এত তো আর আবার সহ্য করা যাবে না। এমন ভং ধরে থাকলে তোকে ছাড়াই বাসর করতে হবে। বিয়ের অনুষ্ঠান আর কি। বলেই লম্বা লম্বা পা ফেলে প্রস্থান নিল সারফরাজ। অভিরূপ যেন ঘোরের মধ্যে আছে। সারফরাজ কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকছে না। শুধু কানে বেজে চলেছে সে গম্ভীর স্বর। সকলের সামনে মুখ থুবড়ে অজ্ঞান হয়েছে আমি। অন্ধকার পাতাল ঘরে রোগা পাতলা দুর্বল শরীর নিয়ে ভাঙা চৌকিটার উপর শুয়ে কাতরাচ্ছে রুদ্ররাজ। পৃথিবীর আলো দেখার জন্য চোখ দুটো কেমন মরিয়া হয়ে উঠেছে। নিজের এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না সে। বিধাতার কাছে এই পর্যন্ত কোটিবার নিজের মৃত্যু কামনা করেছে সে।
বিধাতা যেন আজকাল তার কোনো প্রার্থনাই শুনছে না। ইদানিং দিন রাতের সময়কাল ভুলতে বসেছে সে। এই অন্ধকার কক্ষে কখন রাত নামে কখন দিন ফুটে রুদ্র কিচ্ছুটি জানে না। ফ্যাকাশে মলিন সফেদ গালে অল্প কম্পিত হাত বুলালো রুদ্র। ক্লিন শেভের গ্লেস ছড়ানো গাল দুটো আজ বড় বড় দাড়ি গোফে পড়ে আছে। ঠিকমতো যত্ন না নেবার কারণে সারা শরীরে চুলকানি। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কিনা তাও অজানা। আজকাল শরীর বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, এই বন্দি দশা থেকে রুদ্রের কোনোদিন মুক্তি মিলবে তো, নাকি আজীবন কয়েদি হয়ে কাটাতে হবে এই নরকতুল্য বন্দিশালায়? রুদ্রের ভাবনা শেষ হবার আগেই খুলে গেল ভারী দরজাখানা। হাতে অল্প আলো তাতে অল্প আলো প্রবেশ করল রুদ্রের কক্ষে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে আলোক রশ্মি শুয়ে নিতে পারল না রুদ্রের চোখ। কেমন জ্বলে উঠল সেগুলো, কারণ এতগুলো দিনে কেউ দিনের বেলায় তাকে দেখতে আসেনি। এসপি আবির মাহাতাব শুধু রাতের বেলায় এসেই খাবার দিয়ে যায়। ক্ষুধার্ত রুদ্র নিজের অহমিকা দেখানোর ফুরসতটুকুন পায় না। লোভী জিহবা খাবার দেখলেই কেমন উন্মাদ হয়ে ওঠে। স্টিলের সিঁড়িতে ঝনঝন পায়ে সুর তুলে কেউ এগিয়ে আসছে। রুদ্র সজাগ হয়ে শোয়া থেকে উঠে বসল। ধীরে ধীরে আলোকিত হলো চারপাশ। রুদ্রের কক্ষের দরজা খুলে ঢুকলো মানব। অধিক আলোয় চোখ মুখ খিচে বসে রইল রুদ্ররাজ। এরপর কিছু সময় গড়াতেই ধীরে ধীরে চোখ মেলল। সামনে সারফরাজ দাঁড়ানো। কঠিন মানবের মুখটায় কেমন অদ্ভুত তাচ্ছিল হাসি। রুদ্ররাজ সারফরাজকে দেখে মাথা নত করে বলে উঠল, আমাকে মুক্ত করে দে সরফরাজ, বিনিময়ে আমার সব নিয়ে নে। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। রুদ্রের আকুতি ভরা অনুরোধে সারফরাজের শব্দ তুলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। নিজেকে কোনো মতে সামলে দাঁত কামড়ে বলে উঠল, ঠিক এই আকুতি বিনতিটা আমার মা কয়বার করেছে তোদের কাছে? 1 মাসেই হাঁপিয়ে গেছিস? তাহলে আমার মাঝে 19 বছর থাকলো তার বেলায়, বাকি 18 বছর 11 মাসের হিসাব কে দেবে? তোর মরা দাদা? নিজের পূর্ব অপকর্ম মনে পড়তেই মাথা তুলল রুদ্র। এরপর শিকল বেরিয়ে পড়া পায়ে ঝনঝন শব্দ তুলে সারফরাজের সামনে এসে দাঁড়ালো। সারফরাজ এর 2 হাত নিজের গলায় চেপে উন্মাদের ন্যায় বলে উঠল, প্লিজ কিল মি নাও অ্যাট দিস মোমেন্ট। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল, প্লিজ কিল মি। একই কথা বারবার রিপিট করতে করতে সারফরাজের সাথে ধস্তাধস্তি শুরু করলো রুদ্ররাজ। নিজের ক্রোধের লাগাম টানতে না পেরে সজোরে রুদ্রের মুখে এক ঘুষি বসালো সারফরাজ। ঘুষি খেয়ে বিছানায় ছিটকে পড়ল রুদ্র। গায়ে শার্ট টেনে টুনে ঠিক করতে করতে সারফরাজ বলে উঠল, তুই মরে গেলে আমার বৈচারিক সত্তা কাকে দেখাবো আমি? তাছাড়া আগামী মাসে আমার বিয়ে, দাওয়াত খাবি না? আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শুনবি না? আমার জীবনের পরিপূর্ণতা না দেখেই মরবি ব্যাস্টার্ড? সারফরাজের গর্জনে কেঁপে উঠল রুদ্র। রুদ্রের নিশ্চুপ অবয়বে সারফরাজ বাঁকা হেসে বলল, খুব হিংসা হচ্ছে না? এত বড় ডক্টর, এত টাকা, ক্ষমতা, কিচ্ছু তোর কাজে এলো না। আফসোস, একটা মেয়েকে চুমু পর্যন্ত খেতে পারলি না এই জীবনে। এক কাজ কর, ধরতে পারিস ফ্রি টিপস, তুই তোর সামনের লেজখানা কেটে ফেল। বেকার জিনিস, কোনো দাম নেই। ওকে দেখতে পুরো পাগলের মতো লাগছে, গায়ের গন্ধে মাছি ভনভন করছে। রাস্তার পাগলিও তোকে লাইক করবে না এখন। সে হারা হেরেছিস আমার কাছে, তোর দাদার ছাইতেও করুণ পরিণত হলো তোর। আফসোস, বড় আফসোস। কথাগুলো বলতে বলতে রুদ্রের চুলের গোছা চেপে ধরল সারফরাজ। এরপর ঠান্ডা গলায় বলল, এমন অবস্থা করব যে মরতেও পারবি না, আবার তিক্ততার গ্লানি নিয়ে বাঁচতেও পারবি না। আমি খুব খারাপ রে রুদ্র, তুই আমারও সম্পর্কে খোঁজ না নিয়ে ঝামেলা পাকিয়েছিস। ওকে, নো প্রবলেম, আমি তোকে আমার সম্পর্কে ধীরে ধীরে জানাবো। আপাতত জেনে রাখ আমি একটা জানোয়ার। কথাগুলো বলে রুদ্রের চুল ছেড়ে দিয়ে একটা খাবারের বক্স টেবিলে ছুঁড়ে বলে উঠল, এরপর থেকে আরো কম খাবার আসবে তোর জন্য। বসে বসে খেয়ে গায়ে চর্বি জমছে। নতুন শার্ট নোংরা হাতে ধরে খুঁচকে ফেলেছিস। তোর বিজনেস প্রফিট থেকে এই টাকা কেটে নেব আমি। আগামী মাসের প্রথম শুক্রবার সারফরাজ আর রূপকথার বিয়ের দিন তারিখ নির্ধারণ হয়েছে। অবিরূপ এখন অনেকটাই সুস্থ। রূপকথা জেদ ধরেছে, যেহেতু বিয়ের আর বেশি সময় নেই, তাই আগে ভাগেই কেনাকাটা শুরু করবে সে। সারফরাজ এই বিষয়ে আরও এক কাঠি উপরে। ঢোলে বাড়ি পড়া মাত্র নেচে উঠেছে সে। রূপকথাকে বারবার সিঙ্গাপুর থেকে শপিং করার তাগাদা দিচ্ছে।
রূপকথা ঠোঁট উল্টে পাতা না দিয়ে জানিয়ে দিয়েছে সে এখান থেকেই কেনাকাটা করবে। রূপকথার জেদের কাছে হার মেনে ইয়ং, অভিরূপ, ন্যালি আর সারফরাজ মিলে বেনারসি পল্লীতে এলো রূপকথাকে নিয়ে। বড় একটা দোকানে গিয়ে রূপকথা বেছে বেছে একটা অফ হোয়াইট শাড়ি সিলেক্ট করলো। সারফরাজ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল,